গল্প বাঁধনহারা প্রেম পর্ব ৪ লেখিকা শান্তমণি মায়াবতী। এখন সময় সন্ধ্যা সকাল ৭টা। মাগরিবের নামাজ পড়ে বসে আছে রোদ। শুভ্র বাসায় নেই। এই একলা বাসায় সবাই ভীষণ মনে পড়ছে। পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই। এই রকম একাকী কেউ থাকতে পারে? রাত দুপুর 12:30। ঘুমের মধ্যে হঠাৎ কেঁদে উঠে রোদ। অসহ্য পেটে ব্যথা, মনে হচ্ছে মরেই যাবে। শুভ্রের ঘুম ভেঙে যায়। দৌড়ে আসে রোদের কাছে। রোদ বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। শুভ্র রোদের মাথা তুলে নিজের কোলে নেয়, গালে হাত দিয়ে বলে, শুভ্র, রোদ কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? রোদ ডুকরে কেঁদে উঠে শুভ্রের পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, রোদ, নানু, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। শুভ্র আর কিছু বলতে হয় না, সবটা বুঝে যায় সে। ঘুমের জন্য হয়তো শুভ্রকে নানু ভাবছে। রোদকে বিছানার উপর রেখে শুভ্র কিচেনে যায়। গরম পানি, হট ওয়াটার ব্যাগ পানি এনে রোদের পেটে দিতে থাকে। রোদ চিৎকার করে কাঁদছে, মনে হচ্ছে জানটা বেরিয়ে যাচ্ছে। শুভ্র রোদের মাথা কোলে নিয়ে বলে, শুভ্র, এই রোদ, প্লিজ এইভাবে কাঁদিস না, ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদছে। শুভ্রের অস্থিরতা যেন আরো বাড়ছে। কি করবে এত রাতে কিছুই বুঝতে পারছে না। শুভ্র রোদের কাছে থেকে উঠে রোদকে পেইন কিলার খাইয়ে দেয়। রোদের আস্তে আস্তে পেটে ব্যথা কমে আসে। রোদ ঘুমিয়ে আছে। শুভ্র এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। কিছু একটা মনে পড়তেই রাগে চোয়াল শক্ত করে ফেলে উঠে দাঁড়ায়। শুভ্র ধপ ধপ পা ফেলে বেকনিতে চলে যায়। মাথা নিচু করে নিজের চুল টেনে ধরে, রাগে রি রি করতে বলে, শুভ্র, কেন? এই মেয়ে কিছু হলে আমি অস্থির হয়ে যাই। কেন কেন কেন? ও মরে যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। শুভ্র মুখে কথাগুলো বললেও মন থেকে মানতে পারছে না। পরবর্তী পর্ব পড়তে আমার পেজ ফলো দিয়ে রাখুন। https://www.facebook.com প্রোফাইল PHP এর 61,57,821,57,33,251। সকাল সকাল 7:30। জানালা বেদ করে সূর্য আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলে রোদ। বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারছে না। কোমরে ব্যথা, যেন পুরো শরীর বিষ হয়ে আছে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় বিছানা থেকে। ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হয়। চুল দিয়ে টপ টপ পানি পড়ছে। রোদ ধীর পায়ে হেঁটে মিররের সামনে দাঁড়ায়। চেহারা কেমন ফ্যাকাসে হয়ে আছে, ঠোঁট দুটো শুকনো। মেরুন রঙের একটা 3 পিস পরা। কালকে শুভ্র রোদকে 3 পিসটা দিল। জিজ্ঞেস করেনি কোথায় পেয়েছে। রোদ দীর্ঘ শ্বাস ফেলে আস্তে করে পিছনের চুলগুলো সামনে দিকে এনে তোয়ালে দিয়ে মুছতে থাকে। শুভ্র সোফায় শুয়ে আছে, ঘুমের ভান ধরে রোদকে দেখছিল। পিছন থেকে চুলগুলো সরানোর জন্য গাড়ের নিচে কালো কুচকুচে তিলটা যেন ফুটে উঠেছে ফর্সা শরীরে। শুভ্র সমস্ত শরীর যেন কেঁপে ওঠে। নিজের ভিতরে খুব বাজে কিছু করে দেবার ইচ্ছে হচ্ছে। শুভ্র ধীর পায়ে উঠে দাঁড়ায়, পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ হকচকিয়ে উঠে, কিছুটা অবাক হয়। মিররের আয়নায় শুভ্রকে দেখে ভয় কেঁপে ওঠে। পুরো শরীর শিউরে ওঠে। শুভ্র রোদের গাড়ে নাক ডুবায়। রোদ ভয় থর থর করে কাঁপছে। শুভ্র কিছুটা রাগ নিয়ে গাড়ে তিলে জোরে কামড় বসায়। রোদ ব্যথায় আহোহ করে শব্দ করে উঠে। শুভ্র এক হাত দিয়ে রোদের পেট হাত চেপে ধরে বলে, শুভ্র, আমাকে উস্কানি দিস না রোদ। তার বিপরীতে তোকেই পড়তে হবে। তাই নিজেকে সামলে রাখো। এইভাবে আমার সামনে নিজেকে ওপেন রাখিস না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ না, তাই সাবধান। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ডুকরে কেঁদে উঠে। রোদ কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। চৌধুরী বাড়ি।
হেনা বেগম টেনশনে শরীর অসুস্থ হয়ে গেছে। শুভ্র কল ধরছে না, কোনো খোঁজ খবর নেই। রোদ শুভ্রের কোনো খোঁজ নেই। অয়ন কালকে বাসায় এসেছে। এসেই সব শুনেছে, কিছুটা অবাক হলেও কাউকে কিচ্ছু বলে না। এখন সময় বিকাল ভোর 4টা, সারাদিন শুভ্র বাসায় আসেনি। রোদ রান্না করে খাবার খেয়ে শুয়ে আছে। এমন সময় শুভ্র রুমে ঢুকে শুভ্রকে রুমে ঢুকতে দেখে রোদ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। শুভ্র এক নজর বিছানার উপর তাকিয়ে ওয়াশরুম চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। কোমরে তোয়ালে পেঁচিয়ে আবার চোখ পড়ে রোদের ঘুমান্ত মুখের দিকে। যতই সে চেষ্টা করুক না কেন এই মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু সে পারে না। বেহায়া চোখ এই মেয়ের দিকে যাবেই। শুভ্র শার্ট পরে রেডি হয়ে ঘুমান্ত রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে। এইদিকে রোদ ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসে। সারা রাস্তা রোদকে কোলে নিয়েই গাড়ি চালিয়ে চৌধুরী বাড়ি আসে। রোদ এখনো ঘুমিয়ে আছে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। এইদিকে নিলয় গার্ডেন ঘুরে ঘুরে ভিডিও করেছিল। নীলাকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে নীলার দিকে দৌড়ে যায়। নীলা কিছুটা অবাক হয়। নীলার সামনে এসে দাঁড়ায় নিলয়। তারপর বলতে থাকে, নিলয়, এই যে খালাম্মা, আপনি কখন আসলেন? নীলা রাগে কটমট করতে করতে বলে, অসভ্য লোক, নিজেই দেখল যে এই মাত্র বাড়িতে ঢুকলাম, আবার জিজ্ঞেস করছে কখন আসলাম। নীলা, এই তো বছর খানিক হবে আসছি। নিলয়, এই মাত্র তো আসলেন খালাম্মা, তাহলে মিথ্যা কেন বলছেন? নীলা, দেখলেন যখন, তাহলে আমার জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি মনে হয় কোনোভাবে পাবনা থেকে পালিয়ে এসেছেন। আমি একটা কাজ করি, পাবনা ফোন দিয়ে বলি আপনাদের পাগলা গারদ থেকে একজন পাগল পালিয়ে এসেছে। নিলয় থতমত খেয়ে যায়। নীলার কথায় মেকি হেসে বলে, নিলয়, আমার কোনো সমস্যা নেই পাগলা গারদে যেতে, তবে আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। নীলা, আপনি আসলেই একটা হাদারাম, ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। নীলা আর নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে। এমন সময় নিলয় চোখ যায় বাড়ি গেটের দিকে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছে। নীলা নিলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকাতে দেখে নীলাও সেই দিকে তাকায়। নীলা আর নিলয় মুখ হা করে তাকিয়ে আছে। কিছুই মাথায় ঢুকছে না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দিনের বেলা কি স্বপ্ন দেখছে নাকি? নীলা নিজের গায়ে চিমটি কাটে, না, এটা তো সত্যি। শুভ্র নীলাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, শুভ্র, নীলা গাধা, তাকে বলো মুখটা বন্ধ করতে, তা না হলে মুখের ভিতর হাতি মহিষ ছাগল যা আছে সব ঢুকে যাবে। শুভ্রের কথায় নিলয় মুখ বন্ধ করে কাচুমাচু করে মিনমিনিয়ে বলে, নিলয়, এত বড় অপমান ব্রো, তা আবার এই খালার সামনে। শুভ্র যেতেই নীলা হু হা করে হেসে দেয়। তারপর চলে যায়। বাড়ির ভিতরে শুভ্র রোদকে নিজের রুমে শুয়ে দিয়ে নিচে আসে। এমন সময় আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠ ভেসে ওঠে। আরাফ চৌধুরী, শুভ্র, এতদিন কই ছিলে? আর রোদকে কেন নিয়ে গেছ? কাউকে কিছু না বলে তুমি চাচ্ছটা কি শুভ্র? শুভ্র পা থেমে যায়। পিছন ফিরে আরাফ চৌধুরী সামনে দিকে তাকায়, তারপর বলে, শুভ্র, আমি আমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে যাব। তাতে কারো অনুমতি বা জানানোর প্রয়োজন মনে করি না আমি। আরাফ চৌধুরী রাগান্বিত হয়ে বলেন। আরাফ চৌধুরী, ওহ রিয়েলি? রোদ তোমার বউ, সেটা তোমার এতদিন পরে মনে পড়ল? বাহহ বাহহ, খুব সুন্দর। শুভ্র, আমি আমার কাজে কাউকে কৈফিয়ত কাউকে দেইনি, কখনো দিব না। বলেই রাগে ধপ ধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে রোদের রুমে যায়, কিন্তু রোদকে নিজের রুমে কোথাও দেখে না। কিছু একটা ভেবে শুভ্রের রুমে দরজা খুলে উকি দেয়। রোদ বেডের উপর শুয়ে আছে। নীলা চিন্তিত হয়ে রোদের গায়ে গলায় হাত দেয়, মনে মনে বলে, সব তো ঠিকই আছে,
তাহলে এইভাবে কোলে করে নিয়ে আসলো কেন? নীলা রোদকে আস্তে করে ডাকে। রোদ গভীর ঘুমে তলিয়ে আছে। নীলা রোদকে ধাক্কা দেয়। রোদের ঘুম হালকা হয়ে আসে। পিটপিট করে চোখ খুলে সামনে নীলাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। চোখ ডলে আবার তাকায়, হ্যাঁ সত্যি নীলা তার সামনে। রোদ নীলাকে জড়িয়ে ধরে। কিছুটা শান্ত হয়ে রোদ আশেপাশে তাকায়। অবাক হয় সে, এখানে আসলো কিভাবে? আর সে তো এখন নিজের রুমে নেই। শুভ্রের রুমে কি করে আসলো? নীলার দিকে তাকেই নীলা সবটা বলে। রোদ দীর্ঘ শ্বাস ফেলে। তারপর নীলা বলে, নীলা, রোদ তোকে হয়তো শুভ্র ভাই ভালোবাসে, তা না হলে এইভাবে বিয়ের আগে তোকে তুলে নিয়ে যেত না। রোদ তাচ্ছিল্য হাসে মনে মনে বলে, সে আমাকে কোনোদিন ভালোবাসবে না রে নীলা, আমাকে আঘাত করার জন্যই বিয়ে করেছে, যাতে আমাকে সারা জীবন কষ্ট দিতে পারে। রোদ আস্তে করে বলে। রোদ, বাদ দে নীলা এই সব কথা। নীলা কিছু বলতে যাবে এমন সময় হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। রোদকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। পুরো শরীর দেখতে থাকে শুভ্র কিছু করছে কিনা। রোদ, নানু প্লিজ থামো, আমি ঠিক আছি। হেনা বেগম রোদের গালে হাত দিয়ে বলে। হেনা বেগম, রোদ ঠিক আছিস তুই? রোদ শান্ত হয়ে বলে। রোদ, আমি ঠিক আছি নানু, তুমি শান্ত হও। রোদ হেনা বেগম গত 2 দিনে যা যা ঘটেছে সব বলে রোদ। হেনা বেগম খুশি হলেও শুভ্রের হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারছে না, না জানি আবার কি ঘটায়। হেনা বেগম শুভ্রে ফোন দিয়ে অনেক বুঝিয়ে তারপর এই বাড়িতে রোদকে নিয়ে এসেছেন। হাসি বেগম মুখ কালো, সে এত দিন কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আজ রাতেই দেখা করতে হবে তার সাথে, কেন জানি তার মনে হচ্ছে কেউ আবার কিছু জেনে যায়নি তো। রিয়ার আগে ফুঁসছে শুভ্র এইভাবে সব খেলাধুলে মিশিয়ে দিবে, ইচ্ছে করছে এই রোদকে খুন করতে। অয়ন শুভ্রের প্রতিটা কথায় উপরে দাঁড়িয়ে সব শুনে। কিছু একটা হারিয়ে ফেলার তীব্র শূন্যতা কাজ করে তার মনে, ভিতরে কি করবে কিছুই মাথায় আসে না। শুভ্র বাসা থেকে বের হয়। গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। দাঁত কেলিয়ে হেসে বলে, নিলয় ব্রো বাসর কেমন হলো? বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছ তো? শুভ্র রাগে কটমট করতে করতে বলে। শুভ্র, সামনে থেকে সর নিলয়। নিলয় হেসে বলে উঠে। নিলয়, রেগে যাচ্ছ কেন ব্রো? বল না, বিড়াল মেরেছ তো ঠিকঠাক মতো, আমার তো আর তোমার বাসর রাতের ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে। শুভ্র, বিড়াল তো মারেনি, তবে তোকে মেরে তোর মুখে নকশা চেঞ্জ করে বিড়ালের মতো করে দিব, তারপর এই মুখ নিয়ে ব্লগ ভিডিও বানাবি গাধা। নিলয় ভয় ভয় তাকায় শুভ্রের দিকে, তারপর বলে। নিলয়, আমি তো মজা করে বলছি। বলেই দৌড় লাগায় বাড়ির দিকে। শুভ্র চলে যায়। রাত সকাল 11টা। শুভ্র রোদের গলা চেপে ধরে বলে। শুভ্র, যদি তুই ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রী অধিকার দিব, নিজের কাছে টেনে নিব, তো ভুল। তুই আমার রুমে থাকবি, আমার আশেপাশে থাকবি, কিন্তু তারপরও আমার কাছ থেকে কখনো কোনোদিন ভালোবাসা পাবি না। আমি তোকে বিয়ে করেছি শুধু তোকে যন্ত্রণা দিতে, সারা জীবন তুই শুধু কষ্ট পাবি। এখন সময় সকাল 11টা। রোদ শুভ্রের রুমেই শুয়ে আছে, রুম থেকে বের হয়নি। হেনা বেগম রাতের খাবার রুমেই দিয়ে গেছেন। রোদ বিছানার উপর শুয়ে পিট ওপিট করছে, ঘুম আসছে না। বিছানা থেকে উঠে বেকনিতে চলে যায়, সেখানে দাঁড়িয়ে আছে রোদ। কিছুক্ষণ বেকনিতে দাঁড়িয়ে থেকে রুমের ভিতরে এসে ওয়াশরুমে চলে, ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমের ভিতরে ঢুকে শুভ্র। রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়। কেন জানি অস্থির লাগছে সব কিছু। ধীর পায়ে রোদের কাছে হেঁটে যায়, শুভ্র কিছুই বলছে না। এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র হঠাৎ রোদের গলা চেপে ধরে আর রাগে চোয়াল শক্ত করে বলতে থাকে। শুভ্র, তুই যদি ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রী অধিকার দিব, নিজের কাছে টেনে নিব, তো ভুল। তুই আমার রুমে থাকবি, আমার পাশে থাকবি, কিন্তু তারপরও কখনো ভালোবাসা পাবি না।
তোকে সারা জীবন কষ্ট দেবার জন্য বিয়ে করেছি আমি, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়ব। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রুম থেকে বের হতেই জানালার পাশ থেকে কারো ছায়া সরে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 1:30টার দিকে রুমে আসে শুভ্র রোদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে যায় রোদের কাছে। শুভ্র রোদকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তাকিয়ে আছে রোদের দিকে। এইদিকে হাসি বেগম একটা অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে, কারো সামনে কিছু একটা বলছে। হাসি বেগম, আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবকিছু জেনে যায়নি তো। অপর পাশে লোকটি বলে ওঠে, না, কিছুই জানতে পারেনি। শুভ্র রোদকে বিয়ে করেছে শুধু প্রতিশোধ নিতে, তা ছাড়া কিচ্ছু না। এত চাপ নিবার দরকার নেই। হাসি বেগম শান্ত হয়, তারপর বলে, হাসি বেগম, এরপর যা করতে হবে ভেবে চিনতে, কোনো ভুল হলেই এতদিনের খেলা এক নিমিষেই শেষ হয়ে যাবে। হাসি বেগম চলে আসে। অয়নের চোখে ঘুম নেই, ইচ্ছে করছে ছুটে চলে যেতে রোদের কাছে, ইচ্ছে থাকলেও তার অধিকার নাই। অয়ন আনো মনে বলে ওঠে, কেন তুমি আমার হলে না? রোদ, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? ভেবেছিলাম দাদিকে বলে তোমার আমার বিয়ের কথা বলবো, যাতে তোমাকে আমি সারা জীবন আমার করে পাই। খুব আদর যত্ন রাখতে চেয়েছি আমার হৃদয়ের পিঞ্জরে, কিন্তু তুমি এখন অন্য কারো কাছে বন্দী। রোদ, আমি ভালো করে জানি শুভ্র তোমায় ভালোবাসে না, নিজের উপর রাগ আর জেদ নিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি বেঁচে থাকতে তোমাকে ওই নরকে পুড়তে দিব না। যে করেই হোক আমি তোমাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করব। শুভ্র এখনো রোদের দিকে তাকিয়ে আছে। যখন উঠে যেতে যাবে রোদ শুভ্রের হাত টেনে ধরে, শুভ্র পিছন ফিরে তাকায়। শুভ্র যখন রোদকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, তখনই রোদের ঘুম ভাঙে। শুভ্র কি করছে দেখার জন্য এতক্ষণ ঘুমের ভান ধরেই ছিল। রোদ শুভ্রের হাত ধরে নিজের দিকে টান দেয়। শুভ্র রোদের গায়ের উপরে পড়ে যায়। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে। রোদের লম্বা চুলগুলো খোলা এলোমেলো, কান্না করার জন্য চোখ মুখ লাল হয়ে আছে। শুভ্রের কেন জানি নেশা ধরে যাচ্ছে, আর কিছুক্ষণ এখানে থাকলেই কিছু একটা ঘটে যাবে। শুভ্র উঠতে যাবে এমন সময় চোখ পড়ে রোদের ঠোঁটের দিকে। চোখে পানি টলমল করছে, মুখ ফুলে আছে, ঠোঁট দুটো কাঁপছে। শুভ্রের ঘোর লেগে যাচ্ছে, ধীরে ধীরে রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। রোদ চোখ বন্ধ করে নেয় আবেশে। এমন সময় কিছুটা একটা মনে পড়তেই শুভ্রের চোখ রক্তিম হয়ে যায়, রাগে পুরো শরীর কাঁপছে। রোদের চুলের মুঠি ধরে শুভ্র রাগে চ শব্দ করে বলে, শুভ্র, রূপ দিয়ে আমাকে বশ করতে চাইছিস? 400 গ্রাম ওজন তো হবে না শরীরে এইটুকু মেয়ে, সে কিনা শুভ্র চৌধুরীকে শরীর দেখিয়ে কাছে পেতে চাইছে। চুলের ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার রেগে গিয়ে বলতে থাকে, শুভ্র, এ তোর বয়স কত? হ্যাঁ, এইটুকু টিকটিকির বাচ্চা সে আসছে আমার সাথে ইন্টিমেট হতে। আমি তোকে কতবার বলছি আমাকে উস্কানি দিস না রোদ, তার বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। রোদ ফুপিয়ে কেঁদে উঠে। রোদের এখন ভীষণ ভয় লাগছে, এতক্ষণ কিসের ঘোরে কি করেছে সে নিজেও জানে না। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে, শুভ্র, চুপ, একদম চুপ, একেবারে মেরে ফেলব। একটা শব্দ করলে আমার সামনে নিজেকে ওপেন করে রাখিস। কতবার বারণ করেছি, আমি কিন্তু ভালো মানুষ নই রোদ, এক চুল পরিমাণ ছাড় দিব না তোকে। শুভ্র রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল সকাল 8টা। শুভ্র সেই সকাল সকাল বেরিয়ে যায় অফিসের কাজে। রোদ ঘুমিয়ে আছে এখনো, শরীর অসুস্থ থাকায় হেনা বেগম আর ডাকেনি। রিয়া শুভ্রের রুমে ঢুকে রোদের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায় রোদ। সামনে তাকিয়ে দেখে রিয়া। রোদ কিছুটা অবাক হয়। সকাল সকাল রিয়াকে দেখে ভ্রু কুঁচকে রোদ বলে, রোদ, রিয়া আপু কি করছো? এইভাবে পানি দিলে কেন? রিয়া কিছু না বলেই রোদের কাছে এসে বিছানা থেকে হাত টেনে ধরে দাঁড় করিয়ে চুল চেপে ধরে বলে, রিয়া,
এই রূপ দেখিয়ে শুভ্রকে ফাঁসিয়েছিস, তাই না? এখন তো রুমটাও দখল করছিস। যতই যা করিস, শুভ্র তোকে কোনো দিন স্ত্রী অধিকার দিবে না, আর না তোকে ভালোবাসবে। শুভ্র শুধুই আমার। বলেই ধাক্কা দেয় রিয়া। রোদ ট্রি টেবিলের পাশে গিয়ে পড়ে ট্রি টেবিলে ফল কাটা ছুরি হাতে নিয়ে উঠে রেগে রিয়ার গলায় চেপে ধরে বলে, রোদ, আমার স্বামী আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা পুরোপুরি আমাদের ব্যাপার। আর রইল তো তোর মতো ডাস্টবিনের কথা, তো তুই কি ভাবছিস সব বিষয় আমি সহ্য করলেও আমার স্বামীকে তুই আমার থেকে কেড়ে নিবি, তাকে নিয়ে আজে বাজে কথা বলবি, আমি সহ্য করব? হ্যাঁ। রোদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ছুরিটা আরও গলার সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, রোদ, আমি সবার অত্যাচার সহ্য করলেও নিজের স্বামীকে নিয়ে কারো সাথে কম্প্রোমাইজ করব না। আর শুভ্রের রুচি এতটাও নিচে নেমে যায়নি তোর মতো ডাস্টবিনে হাত দিয়ে নিজেকে নোংরা করবে। রিয়া ভয়ে ঢোক গিলে এ কাকে দেখছে। সে তো ভাবছিল রোদকে অত্যাচার করবে, ভয় দেখাবে, তারপর শুভ্রের জীবন থেকে সরিয়ে দেবে, কিন্তু উল্টো সে তো ভয় পেয়ে ফেসে গেল। রোদ ধাক্কা দিয়ে রিয়াকে সরিয়ে দেয়। রিয়া ফ্লোরে পড়ে যায়। রোদ রাগী চোখে তাকিয়ে বলে, রোদ, শুভ্র চৌধুরী বউ আমি, আমাকে এতটাও অবলা মনে করিস না। রোদ ধপ ধপ পা ফেলে ওয়াশরুমে চলে যায়। রিয়া অবাক ভয়ে সব শক একসাথে হচ্ছে, দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। রানিং। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। বাসায় মেহমান আসছে, নানুকে দেখতে, অনেক সমস্যা মধ্যে আছি। তারপর আবার আজকে কারেন্ট ছিল না, সকাল 7টা বাজে কারেন্ট আসছে। বড় করে পর্ব দিতে চাইছিলাম, কিন্তু কারেন্ট জন্য পারিনি, ফোনে চার্জ ছিল না। রিয়া দৌড়ে হাসি বেগমের রুমে আসে। জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। হাসি বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রিয়া হাঁপাতে হাঁপাতে বলে, রিয়া, খালামণি রোদ। হাসি বেগম, রোদ কি? রিয়া, খালামনি রোদ আমার গলায় ছুরি ধরে কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সব খুলে বলে। কিন্তু হাসি বেগম এই সবের কিছু বিশ্বাস করে না। যেই মেয়েকে কিনা এত বছর অত্যাচার করে এসেছে, যে কিনা মুখ থেকে টু শব্দটুকু করেনি, আর সে কিনা প্রতিবাদ করবে। হাসি বেগম রাগী চোখে তাকিয়ে বলে, হাসি বেগম, রিয়া তোমার মাথা ঠিক নেই, রুমে গিয়ে রেস্ট নাও। তোমাকে বলছিলাম শুভ্রকে নিজের আয়ত্তে আনতে, আর তুমি কি সব আবল তাবলো বকছ? হ্যাঁ, যাও নিজের রুমে যাও। রিয়া, খালামণি বিশ্বাস করো আমি সত্যি বলছি। হাসি বেগম রাগী চোখে তাকায়। রিয়া মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্রেশ হয়ে বের হয় রুম থেকে নিচে আসে। মীরা বেগম কিচেনে কাজ করছে। রোদকে দেখে সে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে দিকে যায়। রোদের চোখে পানি টলমল করে। এই মীরা বেগম তাকে খুব ভালোবাসতেন এক সময়, নিজের মেয়ের থেকেও বেশি, কিন্তু গত 7 বছর ধরে রোদকে এড়িয়ে যান। একা কোথাও থাকলে রোদকে দেখলে পাশ কাটিয়ে চলে যান। রোদ সকালের নাস্তা করে বাড়ির বাহিরে গার্ডেনের দিকে যায়। এমন সময় চোখ পড়ে নীলা আর নিলয় দিকে। নীলা নিলয়ের চুল ধরে আছে। নিলয় নীলার চুল ধরে আছে, আর দুজনে ঝগড়া করছে। রোদ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরা বাচ্চাদের মতো কি শুরু করেছে? কিছুক্ষণ আগে নীলা রোদকে দেখতে চৌধুরী বাড়ি আসে। এমন সময় নিলয় এসে সামনে দাঁড়ায়। নীলা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে মনে মনে বলে, মোর জ্বালা এই বাড়িতে আসলে এই গাধাটার মুখ দেখতেই হবে। হ্যাঁ। নিলয় নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে, নিলয়, খালাম্মা কেমন আছেন? নীলা রাগান্বিত হয়ে বলে, নীলা, কুদ্দুস মিয়া, আপনার কি কোনো কাজ নেই আমাকে খালাম্মা বলা ছাড়া? হ্যাঁ। নিলয়, না, আমার তেমন কোনো কাজ নেই আপনাকে খালাম্মা ডাকা ছাড়া। নীলা, এই কথায় কথায় খালাম্মা বলবেন না, বলে দিচ্ছি। তাহলে কিন্তু ভালো হবে না। নিলয়, আচ্ছা ঠিক আছে, খালাম্মা এ না থুককু না মানে কথায় কথায় খালাম্মা বলবো না, গানে গানে বলবো। নীলা নিলয়ের দিকে এগিয়ে যায়, তারপর বলে, নীলা,
আপনাকে তো আমি আজকে শেষ করে ফেলব। নিলয় বাঁকা শেষে বলে, নিলয়, শেষ তো অনেক আগেই হয়ে গেছি খালাম্মা। আপনি আসলেই একটা গাধা, আপনাকে ইচ্ছে করছে পচা নর্দমায় চুবিয়ে মারতে। নিলয় নীলা রাগতে দেখে আবার হাসে। নীলা যেন পুরো শরীর রাগে আগুন জ্বলছে। নীলা রেগে গিয়ে নিলয়ের চুল টেনে ধরে, নিলয় আহ বলে শব্দ করে উঠে ব্যথায়। নিলয়, লাগছে আমার খালাম্মা ছাড়েন। নীলা, লাগছে তাই না, আর খালাম্মা খালাম্মা করবেন? হ্যাঁ। নিলয়, খালাম্মা মাফ করে দেন, আর খালাম্মা বলবো না খালাম্মা। নীলা রেগে গিয়ে আরো জোরে চুল টেনে ধরে, বলে, নীলা, আপনি আসলেই একটা অসভ্য লোক। নিলয়, খালাম্মা এই অদম বেচারাকে ছেড়ে দিন, দয়া করুন খালাম্মা। নীলা রাগে আরো জোরে চুল টেনে ধরে। নিলয় দুষ্ট হেসে নীলার চুল ধরে তারপর বলে, নিলয়, আপনি যদি আমার চুল না ছাড়েন খালাম্মা তাহলে আমিও আপনার চুল ছাড়ব না। একদিকে নীলা নিলয়ের চুল ধরে টানছে, অন্যদিকে নিলয় চুল ধরে খালাম্মা খালাম্মা করছে। রোদ তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুই দিকে সরিয়ে দিয়ে বলে, নিলয় ভাই অয়ন ভাই কি শুরু করছেন? আপনারা বাচ্চাদের মতো চুল টানাটানি করছেন? হ্যাঁ। নিলয় রোদকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলে, নিলয় ভাবি আসলে আপনার বান্ধবী আমার বিয়ান। সেই হিসেবে একটু বিয়ানের সাথে চুল টানাটানি করে দেখেছিলাম বিয়ানের চুলগুলো আসল কিনা। রোদ ভাবি ডাক শুনতাই লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলা নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় নীলাকে চোখ টিপ মেরে বাড়ির গেট থেকে বেরিয়ে যায়। নীলা ভ্রু কুঁচকে রোদের দিকে তাকায় তারপর বলে, নীলা, এত লজ্জা পেতে হবে না, হে লজ্জাবতী লাজুক লতা। রোদ মাথা তুলে নীলার দিকে তাকায়। নীলা ফিক করে হেসে দেয়। তারপর বলে, নীলা, না জানি কোন বদজিন আমার পিছে লাগছে, তোদের বাড়িতে আসলেই এই হাদারামের সাথে ধাক্কা লাগবে না হয় গায়ে পড়ে আসবে ঝগড়া করতে। কানের কাছে এসে খালাম্মা খালাম্মা করবে। এই বাড়ির ছেলেদের জন্মের সময় হয়তো করলার রস দিয়েছিল মুখে, তাই ভালো কথা হয়তো মুখ থেকে বের হয় না। রোদ নীলার হাত ধরে বলে, রোদ, বাদ দে না, এই সব কথা, চল বাড়ির ভিতরে চল। নীলা রোদ বাসার ভিতরে যায়। সিঁড়ি দিয়ে নামছে আরাফ চৌধুরী। হেনা বেগম সোফায় বসে পান খাচ্ছেন। আরাফ চৌধুরী রোদের পাশে এসে দাঁড়ায় তারপর বলে, আরাফ চৌধুরী, রোদ মা তুমি কেমন আছো? রোদ আস্তে করে বলে, রোদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মামা আপনি কেমন আছেন? আরাফ চৌধুরী, আমি ভালোই আছি মা। রোদ মা তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আরাফ চৌধুরী দিকে তাকিয়ে বলে, রোদ, জি বলুন মামা। আরাফ চৌধুরী, তোমার সাথে কি শুভ্র কোনো বাজে ব্যবহার করে বা গায়ে হাত তুলে? তোমার ভয় পেতে হবে না মা, তুমি নির্ভয়ে বলো। রোদ একটু হেসে বলে, রোদ, না মামা, আমার সাথে সেরকম কিছুই করে না। আরাফ চৌধুরী রোদের মাথায় হাত ভুলিয়ে বলে, আরাফ চৌধুরী, মা মনের ভিতরে কোনো সংকোচ রাখবে না, আর আমি অফিসের কাজে কিছু দিনের জন্য দেশের বাহিরে যাচ্ছি। কবে ফিরতে পারি জানি না। হাসি বেগম আরাফ চৌধুরী যাওয়ার কথা শুনে বাঁকা হাসে। আরাফ চৌধুরী আবার বলেন, আরাফ চৌধুরী, রোদ মা, শুভ্র যদি তোমার গায়ে হাত তুলে বা আজে বাজে কিছু বলে, তাহলে তুমি আমাকে সাথে সাথে কল করে বলবে, আমি তারপর ওর ব্যবস্থা নিব। রোদ আস্তে করে মাথা দুলায়। আরাফ চৌধুরী হেনা বেগম কাছে এসে তার কাছে বলে চলে যায়। এখন সময় রাত সকাল ৮টা। রোদ নিজের রুমে শুয়ে আছে। সারাদিন শুভ্রের দেখা মেলেনি বাড়িতে, হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছে। রোদ সকাল থেকে সারাদিন নীলার সাথে ছিল। নীলা সন্ধ্যা হবার আগে আগে বাড়িতে চলে যায়। রোদ শুভ্রের দরজার আশেপাশে গিয়ে উকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু শুভ্রের ছায়াও দেখেনি। মীরা আপুর বিয়ের পর বাড়িটা আবার খালি হয়ে গেছে। অহনা টিনা চলে গেছে হোস্টেলে। অহনা টিনা সব বয়সী, তারা দুজন একসাথে হোস্টেলে থেকেই পড়ে। মীরা আপুর বিয়ের জন্য আসছিল,
বাড়িতে আবার চলে গেছে। বাড়িটা এখন একেবারে ফাঁকা। রোদ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, এদিক ওদিক তাকায়, আশেপাশে কাউকে দেখছে না, কেমন যেন বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। রোদ ধীর পায়ে হেঁটে কিচেনের দিকে যায়, রাতের খাবার খেয়ে আবার উপরে উঠে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে পান খাচ্ছেন আর বই পড়ছেন। রোদকে রুমে ঢুকতে দেখে চশমাটা খুলে রোদের দিকে তাকায়, রোদকে নিজের কাছে ডাকে। রোদ হেনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হেনা বেগম পান চিবাতে চিবাতে বলেন, হেনা বেগম, রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিক আছে তো? তোর গায়ে কি এখনো হাত তুলে? রোদ শুভ্রের কথা শুনতেই ফুপিয়ে উঠে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, হেনা বেগম, কাঁদিস না রোদ, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। হেনা বেগম একটু থেমে আবার বলতে শুরু করে, হেনা বেগম, রোদ পুরুষ মানুষের মন হচ্ছে পাথরের মতো, সারা জীবন মাথা ঠুইকা কাঁদলেও বুঝে না। আবার সেই পুরুষের মনে যদি একবার ভালোবাসা সৃষ্টি করতে পারিস, তাহলে তাকে সারা জীবন আগলে রাখে নিজের ভালোবাসা দিয়ে। রোদ ঘুরে হেনা বেগম মুখের দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ছে। হেনা বেগম রোদের চোখের পানি মুছে মুচকি হাসেন, তারপর আবার বলে, হেনা বেগম, রোদ নিজেকে ফুটবল করিস না, আর নিজের অধিকার তুই এখন নিজে বুঝে নে। শুভ্র এখন তোর আইনিভাবেও স্বামী, পুরোপুরি অধিকার আছে শুভ্রের উপর। তুই নিজে যদি প্রতিবাদ না করিস, তাহলে দিনের পর দিন তোর উপর অত্যাচার আরও বাড়বে। শুভ্রকে বুঝিয়ে বল, সময় থাকতে নিজের স্বামী আঁচলে বাদ যেন কোথাও না পালাতে পারে। রোদ চুপচাপ হেনা বেগমের কথা শুনছে। রোদ হেনা বেগমের কথা শুনতে শুনতে একসময় সেই খানে ঘুমিয়ে যায়। হেনা বেগম রোদকে ঘুমাতে দেখে রোদকে বালিশে ভালো করে শুয়ে দিয়ে সেও পাশ ফিরে শুয়ে পড়ে। রাত দুপুর 12:30। অয়ন বাসায় এসেছে রাত সকাল 11টার দিকে, খাওয়া দাওয়া করছে, তারপর রুমে কতক্ষণ রেস্ট নিয়ে চলে যায় ছাদে রোদকে খুঁজতে, কিন্তু রোদ সেখানে নেই। শুভ্রের রুমে, রোদের রুমেও খুঁজে কিন্তু কোথাও পায় না। রোদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে বসে হেনা বেগম গভীর ঘুমে। রোদ কিছু না বলেই বিছানা থেকে উঠে দাঁড়ায়, আস্তে করে হেনা বেগমের রুম থেকে বেরিয়ে আসে। অয়ন রোদকে হেনা বেগমের রুম থেকে আসতে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। ঘুম ঘুম চোখ, মুখ ফুলে লাল হয়ে আছে, হাত খোপা করা চুল, মুখের কাছে ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ অয়নকে খেয়াল করেনি। হঠাৎ অয়ন রোদের সামনে দাঁড়ায়। রোদ কিছুটা ভয় পেয়ে যায়, 2 কদম পিছিয়ে যায়। অয়নকে দেখে বুকে থু থু দেয়। অয়ন রোদকে দেখে মুচকি হাসে। অয়ন রোদকে উদ্দেশ্য করে বলে, অয়ন, রোদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আস্তে করে বলে, রোদ, জি বলুন ভাইয়া। অয়ন, এখানে না, ছাদে চলো। রোদ, ভাইয়া এখানেই বলেন। অয়ন, প্লিজ রোদ, চলো না, একটুখানি সময় মাত্র। রোদ অয়নের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। অয়ন ও রোদের পিছু পিছু হাঁটা দেয়। রোদ ছাদে এসে দাঁড়ায়, অয়নকে উদ্দেশ্য করে বলে, রোদ, জি ভাইয়া বলুন, কি বলবেন? অয়ন মাথা চুলকাচ্ছে। রোদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রোদ, ভাইয়া কি হলো, কিছু বলছেন না কেন? অয়ন এখনো চুপ করে আছে। রোদ বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে ওঠে, অয়ন, আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদ অবাক হয়ে অয়নের দিকে তাকায়, তারপর বলে, রোদ, কি সব বলছেন অয়ন ভাই? অয়ন, আমি ঠিকই বলছি রোদ, তোমাকে আমার চাই রোদ, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোদের চোখে পানি টলমল করছে। রোদ বলে, রোদ, অয়ন ভাই, আপনার মাথা ঠিক নেই। প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। অয়ন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। রোদের হাত টেনে ধরে রোদকে জড়িয়ে ধরে বলতে থাকে, অয়ন,
তোমাকে আমি কোথাও যেতে দেব না রোদ, তুমি শুধুই আমার। আমি জানি শুভ্র তোমাকে ভালোবাসে না, শুভ্র শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছে। আমি তোমাকে কোনো কষ্ট দিব না রোদ। তুমি শুভ্রকে ছেড়ে আমার কাছে আসবে। আমি তোমাকে আমার আদর ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখব। শুভ্র হঠাৎ রোদের হাত টেনে ধরে অয়নের কাছ থেকে সরিয়ে ঠাসস ঠাসস দুটো থাপ্পড় মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে বুঝতে কয়েক সেকেন্ড লাগে। কিছুক্ষণ আগে সারাদিনের ব্যস্ততা শেষ করে বাড়িতে ঢুকে শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ চোখ পড়ে অয়নের দিকে। ছাদের দিকে হাঁটছে, পাশে একটা মেয়েও আছে, তবে পিছন ফিরে থাকায় অন্ধকারে ভালোভাবে বুঝতে পারছে না। শুভ্র কৌতূহল বসত অয়নের পিছু নেয়। হঠাৎ হাতে থাকা সাইলেন্ট করা ফোনে আলো জ্বলে ওঠে। কল আসে শুভ্রের। শুভ্র কথা শেষ করে দ্রুত পায়ে ছাদে ওঠে। ছাদে উঠে অপ্রকাশিত কিছু কথা আর দৃশ্য চোখে পড়তেই রাগে চোখে রক্ত উঠে যায়। গাড়ির রগগুলো ফুলে ওঠে। বর্তমান রোদ ছাদের ফ্লোরে পড়ে আছে। অয়ন কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এমন সময় শুভ্রকে এখানে আশা করেনি কেউ। রোদের চুলের মুঠি ধরে দাঁড় করাই শুভ্র রাগে রিরি করতে বলে। শুভ্র, বাহ, খুব সুন্দর পীড়িত চলছে তাহলে। হ্যাঁ। ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলে উঠে। শুভ্র, ভাতার থাকতে অন্য ভাতারের কাছে আসছিস তাই না? একটা ভাতার দিয়ে হয় না তোর বিয়াদবের বাচ্চা। শুভ্র আবার রোদকে থাপ্পড় মারতে যায়। এমন সময় অয়ন শুভ্রের হাত ধরে। অয়ন শুভ্রকে উদ্দেশ্য করে বলে। অয়ন, শুভ্র দেখ, রোদের কোনো দোষ নেই। রোদকে আমি এখানে ডেকে এনেছি, রোদও ছেড়ে দে। এইভাবে রোদকে মার বার রাইট তোর নেই। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে অয়নের শার্টের কলার চেপে ধরে বলে। শুভ্র, তুই আমাকে রাইট শেখাবি? আমি কি করব না করব? হ্যাঁ, তুই শেখাবি আমাকে। হ্যাঁ অয়ন, আজ শেষবার তোকে বলে দিচ্ছি, আমাদের দুইজনের মাঝে তুই আসবি না, তাহলে ভুলে যাব তুই আমার ভাই। বলেই অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিজের রুমে নিয়ে আসে। দরজা লাগিয়ে দেয়। রোদকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। শুভ্র হাঁটু গেড়ে রোদের সামনে বসে রোদের গাল চেপে ধরে রাগে রি করতে করতে বলে। শুভ্র, আদর ভালোবাসা দিয়ে আগলে রাখবে তোকে, যার জন্য তুই এত রাতে আদর ভালোবাসা পেতে ছাদে গিয়েছিলি। তোর ভাতারের সাথে কি? রোদ ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলতে থাকে। শুভ্র, কি বলেছিলাম? আমাকে উস্কানি দিস না, তাহলে তার বিপরীত তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। কেন শুনলি না আমার কথা? হ্যাঁ বল, উত্তর দে। রোদ শুভ্রের হাত গাল থেকে সরিয়ে কাঁদতে কাঁদতে বলে। রোদ, বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন সে সব কিছু না, প্লিজ আমাকে ছেড়ে দিন। শুভ্রের রাগ যেন দাউ দাউ করে কয়েক গুণ বেড়ে যায়। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে। শুভ্র, ওহ তাই কিচ্ছু না, এত রাতে কি তাহলে তাহাজ্জুদ পড়তে গেছি তুই তোর ভাতার নিয়ে? হ্যাঁ, নষ্টা কোথাকার, তোর মতো ডাস্টবিনকে আমি আর বাঁচিয়ে রাখব না, তোকে আমি শেষ করে ফেলব। রোদ, আপনি যা ভাবছেন সে সব কিছু না, বিশ্বাস করেন প্লিজ। কাঁদতে কাঁদতে শুভ্র জোরে জোরে হাসতে থাকে, তারপর বলে। শুভ্র, বিশ্বাস তা আবার তোর মতো খুনিকে? হ্যাঁ। রোদ কিছুটা অবাক হয়। শুভ্র তাকে খুনি বলছে কেন? রোদ, আপনি কি বলছেন আমি কাকে খুন করছি, আর খুনি বা কেন বলছেন? শুভ্র রোদের হাত টেনে দাঁড় করিয়ে বলে। শুভ্র, সব জেনে শুনে না জানার ভান ধরিস না রোদ। তুই কি ভেবেছিস এই ভালা ভুলা চেহারার পেছনে তোর ওই খারাপ রূপ আমি দেখব না? রোদ, আপনি কি বলছেন কিছুই আমি বুঝতে পারছিস না। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে। শুভ্র, কিছুই বুঝতে পারছিস না তাই না? তুই একটা খুনি খুনি খুনি। তোকে সবাই মাফ করলেও আমি তোকে কখনোই মাফ করব না, কোনো দিন না। রোদ কাঁদতে কাঁদতে বলে। রোদ, আমি কাকে খুন করেছি
কি সব বলছেন? শুভ্র চোখে রক্ত উঠে যায় রাগে। শুভ্র, কাকে খুন করেছিস না, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি বাহ? তোর কারণে আমি আমার মাকে হারিয়েছি। আমার জীবনের সবথেকে মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। ও সরি, তোর কারণে না, তুই নিজ হাতেই খুন করেছিস আমার মাকে। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে, শুভ্রের চোখ লাল হয়ে আছে। রোদ ধপ করে ফ্লোরে বসে পড়ে আস্তে করে বলে, রোদ, মামনিকে আমি খুন করেছি, কান্না অবস্থায়। রোদ পাথরের মূর্তির মতো বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এতদিন শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহারের কারণ তাহলে এটা, এই জন্য শুভ্র ভাই তাকে এত বছর ধরে ঘৃণা করেছে, এই জন্য এত বছর সে বিদেশ ছিল। রোদ স্তূত হয়ে আছে। শুভ্র জোরে জোরে হাসছে, হাসি দিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে চুলের মুঠি ধরে বলে, শুভ্র, কি কথা বন্ধ হয়ে গেল? জানতাম এইটাই হবে। আজকে তোর শেষ দিন রোদ। তোর মতো খুনি বাজে চরিত্র মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখব না। রোদের মুখে কোনো শব্দ নেই। শুভ্র দাঁড়িয়ে কোমরের ব্লেড খুলে রোদকে ইচ্ছেমতো মারতে থাকে, যতক্ষণ না নিজের রাগ কমে রোদ ফ্লোরে লুটিয়ে পড়ে। কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রোদ মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। শুভ্র হাতের ব্লেড দূরে ছুঁড়ে মারে। রুম থেকে বেরিয়ে যায়। রুমের দরজা লক করে। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ির থেকে। 1 ঘন্টার রাস্তা 15 মিনিট ড্রাইভ করে নিজের গেস্ট হাউসে আসে শুভ্র। বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করা শুরু করে, পুরো বাড়ি তছনছ করে ফেলে। কিছুক্ষণ আগে সাজানো গোছানো বাড়িটা যেন একটা বস্তি মনে হচ্ছে। শুভ্র কোনোভাবেই রাগ কমাতে পারে না। দেয়াল ঘেঁষে বসে পড়ে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। সকাল সকাল 7:30 জানালা বেদ করে সূর্যের রশ্মি পড়ে রোদের মুখে, চোখ মুখ কুঁচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে তাকায়, নিজের অবস্থান বুঝতে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে। আস্তে করে উঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরে প্রচণ্ড ব্যথায় আবার ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরে ব্যথায় রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে, ফর্সা গায়ে কালছে দাগ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে ব্লেডের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রোদ আস্তে করে উঠে বসে বেডের পাশ ধরে উঠে দাঁড়ায়, আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে ঠান্ডা পানি পড়তেই পুরো শরীর জ্বলে উঠে, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদকে সে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে আসে, দেখে দরজা আটকানো, আবার চলে যাওয়া ধরে। পরে কিছু একটা ভেবে রুমে ভিতরে আসে, শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। হেনা বেগম রোদকে বলে উঠে, হেনা বেগম, কি করছিস রোদ? রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না। মুখে ওড়না চেপে ধরে ফুপিয়ে উঠে, কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে উঠে, রোদ, নানু আমি গোসল করছি। হেনা বেগমের ভ্রু কুঁচকে ফেলে, তারপর কিছু একটা ভেবে মুচকি হাসে। মনে মনে বলে, তাহলে রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে। হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে আবার বলে উঠে, হেনা বেগম, রোদ গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে নাস্তা করতে আয়। রোদ তাড়াতাড়ি বলে উঠে, রোদ, নানু তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও প্লিজ। আমার ভালো লাগছে না নিচে যেতে, আমি রুমে বসেই খাব। হেনা বেগম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না। হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায় খুশি খুশি মনে। রোদ ঝর্ণার নিচে বসে পড়ে, পুরো শরীর যেন জ্বলছে। কাঁদতে কাঁদতে বলে, রোদ, ভালো যখন বাসতে পারবে না, আঘাত কেন করেন? সারা রাত ঘুমাইনি শুভ্র ড্রয়িং রুমে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে।
হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। চোখ দুটো এখনো লাল। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ্র ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে। পরক্ষণে আস্তে করে উঠে। হাতে একটা রুমাল পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে বসে থাকে। গোসল করে বের হয়ে দেখে ট্রি টেবিলে খাবার রাখা। ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়, মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে সে অন্য এক শুভ্রকে দেখছিল, যার চোখে ছিল ঘৃণা, রাগ, প্রতিশোধ। রোদের ঠোঁট কেঁপে উঠে, চোখে দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়। তারপর বলে, রোদ, আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি। সবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে রয়েছি। এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্য, আর শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন ঠিকই বুঝবে। কিন্তু না, আমার ভাবনা মিথ্যা ছিল। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদ চোখের পানি মুছে খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগায়। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়ি। মামা বাড়ি থেকে ফিরেই রোদের সাথে দেখতে বলতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা, এমন সময় পিছন থেকে খালাম্মা ডাক শুনে পিছন ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনে দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নিলয় নীলাকে হাঁটতে দেখে দৌড়ে দিয়ে নীলার কাছে যেতে নেয়। পা পিছলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে চিৎকার করে উঠে, বউ বাঁচাও। নীলা চিৎকার শুনে পিছন ফিরে তাকায়। দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। নীলাকে তাকাতে দেখে নিলয় ফ্লোরে শুয়ে এক হাত গালে দিয়ে নীলার দিয়ে দাঁত কেলিয়ে হাসছে। নীলা ভ্রু কুঁচকে তাকায়। তারপর বলে, নীলা, এই আপনি এখানে এইভাবে গাধার মতো শুয়ে আছেন কেন? নিলয়, আমি তো আপনাকে দেখেছিলাম খালাম্মা। আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না ভালো করে, তাই শুয়ে শুয়ে দেখছি। আসলে সব কিছুতেই শান্তি থাকা দরকার। নীলা হাবলার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, তারপর বলে, এমনি এমনি তো আর আপনাকে গাধা বলি না। আসলেই আপনি একটা গাধা। বলেই নীলা চলে যায়। নিলয় গাল থেকে হাত সরিয়ে ফ্লোরে মাথা এলিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, নিলয়, হে আমার কপাল ভাবাজি, তুমি কি আমার কপালে পড়ে যাওয়াই লিখেছ? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12 থেকে 13টা বেজে গেছে। নিলয় মনে মনে আওড়াই, এই খালাম্মা কাছে আসলেই আমি পড়ে যাই। নিশ্চিত এই খালাম্মার সাথে বদজিন আছে। আস্তে করে উঠে দাঁড়ায় নিলয়, পা খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে যায়। আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসব না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে কোথাও না পেয়ে রোদের রুমে যায়। রোদ বেকনিতে দাঁড়িয়ে আছে। এখন সময় বিকেল ভোর 4:30। এই 3 দিন রোদ রুম থেকে বের হয়নি। রুমের ভিতরে বন্দী করে রেখেছে নিজেকে। নীলা রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে দেখে মুখে হাসি ফুটে। নীলা রোদকে বলে, নীলা, জানু অনেক মিস করেছি তোকে। কেমন আছিস? রোদ মুচকি হাসে, তারপর বলে, রোদ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? নীলা, আমি ভালো আছি। রোদ নীলা আশায় একটু ভালো লাগে। এই একটা মানুষ যে কিনা তাকে সবসময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলেনি। নীলাকে বললে কুরুক্ষেত্র বাঁধবে। অয়ন এই 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর রুমেও যায়নি। কেন জানি এই সবের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। এইদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ্র মেয়েটাকে জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে শুভ চোখ ছলছল করে ওঠে। রুহি শুভ্র জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে।
কান্না মিশ্রিত কণ্ঠে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, রুহি ভাইয়া তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আজকে আসছো আমাকে দেখতে, অভিমানী স্বরে। শুভ্র রুহির মাথায় হাত বুলিয়ে বলে ডানদিকে পয়েন্ট করা তীর। শুভ্র, অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে পারিনি। রুহি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়। শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে ডানদিকে পয়েন্ট করা তীর। শুভ্র, সরি বুড়ি, আর এমন হবে না, তুই এই বারের মতো মাফ করে দে। রুহি শুভ্র দিকে ফিরে তাকিয়ে বলে, রুহি, মাফ করতে পারি, তবে এক শর্তে। শুভ্র, কি শত বল, আমি সব শর্তে রাজি। রুহি, সত্যি তো ভাইয়া? তাহলে প্রমিজ করো। শুভ্র, ওকে প্রমিজ। রুহি শুভ্রের দিকে তাকিয়ে বলে, রুহি, আমি বাড়িতে যেতে চাই ভাইয়া, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেলে থেকে পড়াশোনা করব না, আমি দাদুকে দেখতে চাই। আব্বুকে দেখব, রোদকে অনেক দিন থেকে দেখি না। শুভ্রের কপাল কুঁচকে যায়, রাগী চোখে তাকিয়ে আছে রুহির দিকে। শুভ্র, এটা কখনো সম্ভব না, আর আমি তোকে ওই বাড়িতে নিব না কখনোই। রুহি চোখে পানি টলমল করছে, জেদ দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্য বলে, রুহি, তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও, তো আমি এখান থেকে দেখানে ইচ্ছে চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে চলে যায়। রুহির চোখ দিয়ে পানি পড়ছে, চোখে পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি হয়ে গেছে, নিজ বাড়িতে যায় না রুহি, এমনকি কারো সাথে যোগাযোগ পর্যন্ত হয় না। শুভ্র বিদেশ যাওয়ার আগে রুহিকে হোস্টেল রেখে যায়, তারপর বিদেশ গিয়ে মাঝে মাঝে সব খোঁজ খবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেল ভিতরে চলে যায়। এত বড় পরিবার থাকতে তাকে এই হোস্টেলে পড়ে থাকতে হচ্ছে। রাত দুপুর 12টা, রোদ রুমে বেকনিতে দাঁড়িয়ে আছে, কিছুতেই চোখে খুব ধরা দিচ্ছে না। মনে সুখ না থাকলে কি চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না, নিজেকে যেন 4 দেয়ালে বন্দী করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে আসে শুভ্র। এই 3 দিন একটা বারের জন্যও বাড়িতে আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়, রোদ নেই, কোথাও কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়, হারিয়ে যায় ঘুমের রাজ্রে। সকাল 10টা, গাড়ি নিয়ে এয়ারপোর্টে উদ্দেশ্য যাচ্ছে। শুভ্র আজ তার সবথেকে কাছের বন্ধু আসবে, তাকেই রিসিভ করতে যাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে কেউ এসে পড়ে, সাথে সাথে শুভ্র গাড়ি ব্রেক করে। সকাল সকাল 7:30টা, জানালা বেদ করে সূর্যের রশ্মি পড়ে রোদের মুখে, চোখ মুখ কুঁচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে তাকায়, নিজের অবস্থান বুঝতে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে। আস্তে করে উঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরে প্রচণ্ড ব্যথায় আবার ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরে ব্যথায় রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে, ফর্সা গায়ে কালছে দাগ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে ব্লেডের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রোদ আস্তে করে উঠে বসে বেডের পাশ ধরে উঠে দাঁড়ায়, আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে ঠান্ডা পানি পড়তেই পুরো শরীর জ্বলে উঠে, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদকে সে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে আসে, দেখে দরজা আটকানো, আবার চলে যাওয়া ধরে। পরে কিছু একটা ভেবে রুমে ভিতরে আসে, শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। হেনা বেগম রোদকে বলে উঠে, হেনা বেগম, কি করছিস? রোদ রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না। মুখে ওড়না চেপে ধরে ফুপিয়ে উঠে,
কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে ওঠে, রোদ, নানু আমি গোসল করছি। হেনা বেগমের ভ্রু কুঁচকে ফেলে তারপর কিছু একটা ভেবে মুচকি হাসে। মনে মনে বলে, তাহলে রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে। হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে, হেনা বেগম, রোদ গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে নাস্তা করতে আয়। রোদ তাড়াতাড়ি বলে ওঠে, রোদ, নানু তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও প্লিজ। আমার ভালো লাগছে না নিচে যেতে, আমি রুমে বসেই খাব। হেনা বেগম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না। হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায় খুশি খুশি মনে। রোদ ঝর্ণার নিচে বসে পড়ে পুরো শরীর যেন জ্বলছে। কাঁদতে কাঁদতে বলে, রোদ, ভালো যখন বাসতে পারবে না, আঘাত কেন করেন? সারা রাত ঘুমাইনি শুভ্র ড্রয়িং রুমে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, চোখ দুটো এখনো লাল। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ্র ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে, পরক্ষণে আস্তে করে উঠে হাতে একটা রুমাল পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে বসে থাকে। গোসল করে বের হয়ে দেখে ট্রি টেবিলে খাবার রাখা। ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়, মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে সে অন্য এক শুভ্রকে দেখছিল, যার চোখে ছিল ঘৃণা, রাগ, প্রতিশোধ। রোদের ঠোঁট কেঁপে উঠে, চোখে দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়, তারপর বলে, রোদ, আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি। সবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে রয়েছি এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্য, আর শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন ঠিকই বুঝবে। কিন্তু না, আমার ভাবনা মিথ্যা ছিল। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদ চোখের পানি মুছে খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগায়। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়ি। মামা বাড়ি থেকে ফিরেই রোদের সাথে দেখতে বলতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা, এমন সময় পিছন থেকে খালাম্মা ডাক শুনে পিছন ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনে দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নিলয় নীলাকে হাঁটতে দেখে দৌড়ে দিয়ে নীলার কাছে যেতে নেয়। পা পিছলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে চিৎকার করে উঠে, বউ বাঁচাও। নীলা চিৎকার শুনে পিছন ফিরে তাকায়, দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। নীলাকে তাকাতে দেখে নিলয় ফ্লোরে শুয়ে এক হাত গালে দিয়ে নীলার দিয়ে দাঁত কেলিয়ে হাসছে। নীলা ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, নীলা, এই আপনি এখানে এইভাবে গাধার মতো শুয়ে আছেন কেন? নিলয়, আমি তো আপনাকে দেখেছিলাম খালাম্মা, আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না, ভালো করে তাই শুয়ে শুয়ে দেখছি। আসলে সব কিছুতেই শান্তি থাকা দরকার। নীলা হাবলার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, তারপর বলে, এমনি এমনি তো আর আপনাকে গাধা বলি না, আসলেই আপনি একটা গাধা। বলেই নীলা চলে যায়। নিলয় গাল থেকে হাত সরিয়ে ফ্লোরে মাথা এলিয়ে দিয়ে কাদো কাদো গলায় বলে, নিলয়, হে আমার কপাল ভাবাজি, তুমি কি আমার কপালে পড়ে যাওয়াই লিখেছ? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12 থেকে 13টা বেজে গেছে। নিলয় মনে মনে আওড়াই, এই খালাম্মা কাছে আসলেই আমি পড়ে যাই। নিশ্চিত এই খালাম্মার সাথে বদজিন আছে। আস্তে করে উঠে দাঁড়ায় নিলয়, পা খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে যায়। আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসব না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে কোথাও না পেয়ে রোদের রুমে যায়। রোদ বেকনিতে দাঁড়িয়ে আছে। এখন সময় বিকেল ভোর 4:30। এই 3 দিন রোদ রুম থেকে বের হয়নি। রুমের ভিতরে বন্দী করে রেখেছে নিজেকে। নীলা রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে দেখে মুখে হাসি ফুটে। নীলা রোদকে বলে,
নীলা, জানু অনেক মিস করেছি তোকে। কেমন আছিস? রোদ মুচকি হাসে, তারপর বলে, রোদ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? নীলা, আমি ভালো আছি। রোদ নীলা আশায় একটু ভালো লাগে। এই একটা মানুষ যে কিনা তাকে সবসময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলেনি। নীলাকে বললে কুরুক্ষেত্র বাঁধবে। অয়ন এই 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর রুমেও যায়নি। কেন জানি এই সবের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। এইদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ্র মেয়েটাকে জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে শুভ চোখ ছলছল করে ওঠে। রুহি শুভ্র জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, রুহি ভাইয়া, তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আজকে আসছো আমাকে দেখতে? অভিমানী স্বরে শুভ্র রুহির মাথায় হাত বুলিয়ে বলে, ডানদিকে পয়েন্ট করা তীর। শুভ্র, অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে পারিনি। রুহি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়। শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে, ডানদিকে পয়েন্ট করা তীর। শুভ্র, সরি বুড়ি, আর এমন হবে না। তুই এই বারের মতো মাফ করে দে। রুহি শুভ্র দিকে ফিরে তাকিয়ে বলে, রুহি, মাফ করতে পারি, তবে এক শর্তে। শুভ্র, কি শত বল, আমি সব শর্তে রাজি। রুহি, সত্যি তো ভাইয়া? তাহলে প্রমিজ করো। শুভ্র, ওকে প্রমিজ। রুহি শুভ্রের দিকে তাকিয়ে বলে, রুহি, আমি বাড়িতে যেতে চাই ভাইয়া, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেলে থেকে পড়াশোনা করব না। আমি দাদুকে দেখতে চাই। আব্বুকে দেখব। রোদকে অনেক দিন থেকে দেখি না। শুভ্রের কপাল কুঁচকে যায়। রাগী চোখে তাকিয়ে আছে রুহির দিকে। শুভ্র, এটা কখনো সম্ভব না। আর আমি তোকে ওই বাড়িতে নিব না কখনোই। রুহি চোখে পানি টলমল করছে। জেদ দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্য বলে, রুহি, তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও, তো আমি এখান থেকে দেখানে ইচ্ছে চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে চলে যায়। রুহির চোখ দিয়ে পানি পড়ছে। চোখে পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি হয়ে গেছে, নিজ বাড়িতে যায় না রুহি। এমনকি কারো সাথে যোগাযোগ পর্যন্ত হয় না। শুভ্র বিদেশ যাওয়ার আগে রুহিকে হোস্টেল রেখে যায়। তারপর বিদেশ গিয়ে মাঝে মাঝে সব খোঁজ খবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেল ভিতরে চলে যায়। এত বড় পরিবার থাকতে তাকে এই হোস্টেলে পড়ে থাকতে হচ্ছে। রাত দুপুর 12টা। রোদ রুমে বেকনিতে দাঁড়িয়ে আছে। কিছুতেই চোখে খুব ধরা দিচ্ছে না। মনে সুখ না থাকলে কি চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না। নিজেকে যেন 4 দেয়ালে বন্দী করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে আসে শুভ্র। এই 3 দিন একটা বারের জন্যও বাড়িতে আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়। রোদ নেই, কোথাও কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। হারিয়ে যায় ঘুমের রাজ্রে। সকাল 10টা গাড়ি নিয়ে এয়ারপোর্টে উদ্দেশ্য যাচ্ছে। শুভ্র আজ তার সবথেকে কাছের বন্ধু আসবে, তাকেই রিসিভ করতে যাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে কেউ এসে পড়ে, সাথে সাথে শুভ্র গাড়ি ব্রেক করে। রানিং